চাঁদিপুর দ্য ভ্যানিসিং বিচ। অনেক গল্প শুনেছি এই চাঁদিপুর বিচ সম্বন্ধে, বেশিরভাগই যে নেগেটিভ তা বলাই বাহুল্য। চাঁদিপুর ধুর, ফালতু, কিচ্ছু নেই, ইত্যাদি ইত্যাদি। তাই কিছুটা সংশয় আর কিছুটা কৌতূহল বসেই পা বাড়িয়েছিলাম চাঁদিপুরের দিকে। দিল্লি কা লাড্ডু, না খেয়ে পস্তানোর থেকে খেয়ে পস্তানোই ভালো। এখন আমি দাঁড়িয়ে আছি চাঁদিপুর বিচে, আর এই ভিডিওতে আমি কভার করতে চলেছি চাঁদিপুর আসার নিয়ারেস্ট স্টেশন কি, সেখান থেকে কিভাবে বিচ অবধি আসবে, এখানে বিচ ছাড়া ঘোরার মতো আর কি কি জায়গা আছে, এবং সেই সাইট সিইংগুলো তোমরা কিভাবে করবে, কিভাবে জায়গাগুলো এক্সপ্লোর করবে, তার কত কস্ট রয়েছে, এবং অবশ্যই রুম ট্যুর থাকবে। আমরা কোন হোটেলে রয়েছি, তার ট্যারিফ কি, রুমটা কিরকম, সেখানে কি কি ক্যাটাগরি রুম আছে, ইত্যাদি সমস্ত কিছু আমার ভিডিওতে থাকবে। তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই কিভাবে আমরা চাঁদিপুরে এলাম এবং চাঁদিপুরে কিভাবে ঘুরে দেখলাম। পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা এবার উড়িষ্যায় ঢুকে পড়েছি। আর এখানে ঢুকতে ঢুকতেই দেখতে পাবে লেখাগুলো সব চেঞ্জ হয়ে গেছে, বাংলা লেখা থেকে উড়িয়া লেখা, সমস্ত কিছু। ওড়িশার অন্য সব বিচের তুলনায় চাঁদিপুর অনন্য, কারণ এখানে ভাটার সময় জল 5 কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যায়। চাঁদিপুর যাওয়ার জন্য প্রথমে তোমাকে আসতে হবে বালেশ্বর স্টেশনে, আর এখান থেকে চাঁদিপুর হচ্ছে 12 থেকে 14 কিলোমিটারের মতো। আর ইজিলি এখান থেকে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। এখানে একদম স্টেশনের কাছেই এরকম অটো রয়েছে, তো এখান থেকে অটো করে তোমরা চলে যেতে পারো চাঁদিপুর। এখানে আমরা স্ন্যাক্স এর জন্য দাঁড়িয়ে গেলাম। পিওর ভেজ এই দোকানটা, মিষ্টি, তারপর সিঙ্গাড়া, বড়া, চা এইসব পাবে তোমরা এখানে। এখন বাজে 4:30টার মতো, আর যেতে যেতে রাস্তার ধারেই আমরা দাঁড়িয়ে পড়লাম স্ন্যাক্স এর জন্য। আমরা নিয়ে নিয়েছি চা, আর অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, যেটা বিন্দু বড়া। এই যে হচ্ছে বড়াটা, তো টেস্টটা ফাটাফাটি ছিল, দারুণ ছিল। প্রথমে আমি একটাই অর্ডার দিয়েছিলাম, তারপর ভালো লাগে তো আরেকটা নিলাম। আর এ হচ্ছে চা, চায় আমি কি চাটাও বেশ সুন্দর। চাঁদিপুরে আমাদের আগে থেকে হোটেল বুক করা নেই, ওখানে গিয়ে দেখে শুনে হোটেল বুক করার প্ল্যান রয়েছে। তবে তোমরা বিশেষ করে যদি ফ্যামিলি বা বাচ্চা নিয়ে যাও, তবে আগে থেকে বুক করে রাখতে পারো। চাঁদিপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধে প্রায় পেরিয়ে গেল। আমরা প্রথমে এই হোটেলটা দেখার জন্য এলাম। হোটেলটার নাম হোটেল গোল্ডেন প্লাজা। সামনের অংশে রেস্টুরেন্ট রয়েছে। এখানেই আমরা আমাদের আজকের রাত্রিবাসের জন্য রুম নিলাম। এই হচ্ছে হোটেল গোল্ডেন প্লাজার একটা রুম, যেটা আমাদেরকে দিয়েছেন ওনারা আজকের জন্য। এটা একটা কিং সাইজ বেড রয়েছে, আর যেটা রয়েছে একটা সেন্টার টেবিল যেটা থাকে, আর একটা চেয়ার রয়েছে। এইদিকে একটা আয়না রয়েছে দেওয়ালের সাথে লাগানো, তার সামনেও একটা ছোট্ট টেবিলের মতো রয়েছে, যেটাতে এখন আমার ব্যাগ রাখা আছে, এটা আমারই ব্যাগ। আর একটা ওয়ার্ডরোবের মতো ছোট্ট রয়েছে, যেটাতে ব্ল্যাঙ্কেট গুলো রাখা হয়েছে। আর এখানে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর তোমার বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার নেই। এই হচ্ছে রুম। এদের আরো ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, আর একটা ভালো ক্যাটাগরি থেকে মানে ডিলাক্স ক্যাটাগরির রুম আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমের ট্যারিফটা আমি বলে দিই। এটার এরকম ট্যারিফ আছে 800 টাকার মতো, কিন্তু যেহেতু আমরা একদম সন্ধ্যের সময় এসেছিলাম, আর অন্য মানে রুমে গেস্টও ছিল না সেরকম, তো 600-র মধ্যে ওনারা আমাদেরকে করে দিলেন। এটার জন্য 600 টাকা নিয়েছেন এই রুমটার জন্য। এরপর তোমাদের ডিলাক্স রুমটাই দেখাই। রুমের মধ্যে সমস্ত আধুনিক সুবিধা রয়েছে। এসি রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এবং তাতে গিজার ফ্যাসিলিটিও রয়েছে। এই রুমটির পার নাইট চার্জ রয়েছে 1200 টাকা। এটি ছাড়াও এখানে কাছাকাছি আরও অনেকগুলি হোটেল রয়েছে, ওগুলিতেও বাজেট ফ্রেন্ডলি রুম তোমরা পেয়ে যাবে। ট্যারিফ সেরকম একটা হাই থাকে না এখানে। এর মধ্যে অতি পরিচিত হলো পান্থনিবাস। ভরা সিজনের সময় এখানে আগে থেকে বুকিং করে রাখতে হয়। এর রুম রেন্ট প্রায় 1200 টাকা থেকে শুরু। আমরা যেখানে রয়েছি হোটেল গোল্ডেন প্লাজা, তার অপোজিটেই রয়েছে হোটেল শুভম। এরও রিভিউ আমি অনেক ভালো পেয়েছি। এই বাঁ দিকের রাস্তাটা ধরে পরে এসছি আমরা, আর এদিকে চলে যাচ্ছে পান্থনিবাস, আর ওদিক থেকেই আছে বিচের রাস্তা। সর্বাঙ্গে ক্লান্তি থাকলেও মনটা বিচে আসার জন্য ছটফট করছিল। প্রথমেই তোমাদের বলেছিলাম চাঁদিপুরে অনেক কিছু নেই। উল্লাসিত জনগণের কোলাহল নেই, ফেরিওয়ালার ডাক নেই, বাঁশির আওয়াজ নেই,
সন্ধেবেলায় বিচের উপর ফ্লাডলাইটের তলায় বসা জমকালো বাজার নেই, কিছু নেই। এর মাঝে এখানে যেটা আছে সেটা হলো সমুদ্রের সাথে লুকোচুরি খেলা। কারণ সে হঠাৎ হাজির হবে, আবার হঠাৎ গায়েব হয়ে যাবে। সেই সন্ধিক্ষণটাকেই টার্গেট করতে হয়। এখানে রাইডসও রয়েছে বাচ্চাদের, এই যে ছোটখাটো। কিন্তু প্রবলেমটা হচ্ছে সমুদ্র ভ্যানিশ হয়ে গেছে এখান থেকে তোমরা যদি 2 কিলোমিটারও হেঁটে যাও না, তাও কোনো সমুদ্রের নাম নিশান কিছুই নেই। তো ওখানে যে দোকানগুলো ছিল ওরা বলছে যে কালকে নাকি সকাল 9টার সময় সমুদ্র ফিরবে। রাত্রি 9টার সময় ডিনার করে আমরা আবার হোটেলের রুমে ফিরে এলাম। এখানে একটা প্রবলেম আমি কিন্তু ফেস করছি, সেটা হচ্ছে মশার উপদ্রব খুব। ওনারা এই যে মসকিটো মেশিনটা দিয়ে গেলেন আমাদেরকে, আগে থেকেই দিয়ে, আমরা কিছু বলিনি, ওরা নিজে থেকেই দিয়ে গেছে। মনে হয় ওনারাও এই ব্যাপারটা সম্পর্কে অবগত যে এখানে মশা থাকে, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। এই যে এই মেশিনটা কিচ্ছু কাজ হয়নি। তো আমরা সামনেই মসকিটো অয়েল কিনে নিয়ে এলাম। মেশিনটা আমাদের কাছে ছিল, কিনে নিয়ে এসে লাগালাম, দেখি কি হয় রাত্রিবেলায়। গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। এখন বাজে 7টার মতো। আমরা এরপর বিচে যাব। কাল তো বিচের অবস্থা দেখলাম, পুরো সমুদ্র হারিয়ে গেছে। দেখি সমুদ্র ফিরে এসেছে কিনা। চাঁদিপুর ভ্রমণকে এক অন্য মাত্রা যোগ করেছে ওটিডিসি পরিচালিত চাঁদিপুর পান্থনিবাস। চলো আজ দিনের আলোতে পান্থনিবাসের ক্যাম্পাসটা তোমাদের দেখিয়ে দিই। এ হচ্ছে চাঁদিপুরের পান্থনিবাস। তোমরা এখানেও থাকতে পারো। এই রুমের ট্যারিফও মোটামুটি বাজেটের মধ্যেই থাকে। এটার সুবিধা হচ্ছে এটার একদম সামনেই হচ্ছে বিচ। এই যে রাস্তাটা দেখছো, সোজা চলে গেছে, গেট আছে, এটা দিয়ে গেলেই একদম বিচ লাগোয়ায় এটা হচ্ছে পান্থনিবাস। সমুদ্র পাড়ে বাগান ও ঝাউবন নিয়ে বেশ বড় কম্পাউন্ডে বিশাল পান্থনিবাসটি। এর মধ্যে রেস্টুরেন্টও রয়েছে। চাঁদিপুর বিচে তোমরা এই একটা জিনিস লক্ষ্য করবে, এই বিচের পাশে এরকম মেরিন ড্রাইভের মতো একটা রাস্তা করা আছে, টাইলস দিয়ে বাঁধানো পুরো। আর এটার কোনো অনেকটা বিস্তৃত, কতটা বিস্তৃতি আমরা স্কুটি নিয়ে, যেহেতু আমাদের কাছে স্কুটি আছে তাহলে যেতে পারবো। তো আমরা স্কুটি নিয়ে দেখবো ওটা কতটা বিস্তৃতি এবং শেষটা কিরকম। তো চলো, তো আমার সাথে তোমরা চলো এসো। ওই যে দূর দূরান্তে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সমুদ্র নয়, জাস্ট সমুদ্রের তলার যে কাদা বালি সেইগুলো। এই হচ্ছে সেই রাস্তার এন্ড। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এই দিকটা তোমাদেরকে দেখায়, দেখো এরকম বীজ কখনো দেখেছো? ওই যে ওখানে এই সবুজগুলো, মাঠটা পেরোলে ওটা হচ্ছে ওই যে সাদাগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বালি। তবুও কোথাও কোনো সমুদ্রের নিশানা নেই। কিন্তু রাস্তাটা করেছে, এটা কিন্তু ভালো করেছে, পুরো মেরিন ড্রাইভের মতো। সকাল সকাল এসছি, তাই একটু ঠান্ডাও আছে। এখন 7টা 15 ওরকম বাজে। আমরা রাইড করছিলাম, তার জন্য জ্যাকেট কিছু পরে এসছি, নাহলে ঠান্ডা লাগবে। এইখানে তো আশেপাশে কেউ কোনো লোকজনের দেখাও পাচ্ছি না, পুরো খালি একদম। কিছু লোক আছে ওদিকে বালির দিকে হাঁটাচলা করছে, দেখতে পাচ্ছি অনেক দূরে, সেটাও আবার অনেক দূরে। এদিক থেকে সমুদ্রের আওয়াজ পাচ্ছি, কিন্তু সমুদ্র দেখা নেই। দীঘা মন্দারমণির বাড়বাড়ন্তে চাঁদিপুরের ক্রেজ অনেকটাই হয়তো আগের থেকে কমে গেছে বাঙালির মধ্যে। তবে চাঁদিপুর আজও অনেক শান্ত নিরিবিলি। তাই আমার মনে হয় চাঁদিপুর সবার জন্য না। যারা নির্জনতার সম্পূর্ণ রসটুকু গায়ে মেখে নিতে চায়, চাঁদিপুর তাদের জন্য। দূর থেকে আমরা ভাবছিলাম সমুদ্র চলে এসেছে, এটাকেই দূর থেকে জল মনে হচ্ছিল। একটু কাছে আসতেই দেখো কি অবস্থা, পুরো কাদা। ওই যে ওরা হেঁটে হেঁটে চলে গেছে, দেখো ওই যে মানুষজন ওখানে দেখা যাচ্ছে, ওখানে অব্দি পুরো এরকমই কাদা 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 চলে গেছে। সমুদ্র শুধু গর্জন শোনা যাচ্ছে, সমুদ্র নেই। মানে সমুদ্রকে দেখতে গেলে এখন 9টা অব্দি ওয়েট করতে হবে। ভাবছো, হাওয়াটা ভালো দিচ্ছে, বেশ সকালবেলা হাওয়াটা বেশ ভালো লাগছে। তো এখানে একটু হেঁটে চলে বেড়াই আর কি। তো এখান থেকে চলো আমরা ব্রেকফাস্ট করি। আর কি কি দোকানদানি খুলেছে, দোকানদানিও খুলেনি। অন্য জায়গায় বিচে যেমন দোকানদানি একদম সকাল সকাল খুলে যায়, এখানে দোকানদানিও খুলেনি, কারণ মানুষজন কম, বুঝতেই পারছো। সেই জন্য মেনলি আমার যেটুকু এক্সপিরিয়েন্স হলো সেটাতে আমার মনে হয় এখানে চাঁদিপুরে ওই দুপুর দিকেই মানুষজন আসে, উড়ে টুড়ে আবার চলে যায়। এই যে সবুজ গ্রাউন্ডটা দেখছো, এটা কিন্তু যদি গ্রাউন্ড ভেবে হেঁটে হেঁটে চলে যাও তাহলে কিন্তু পা ঢুকে যাবে। এখানে নরম আছে মাটিটা পুরো। আমি কাল একবার ওদিক থেকে আসার চেষ্টা করছিলাম, দেখছি পুরো পা ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। তো সমুদ্রের জায়গায় বিচের ধারে যদি এরকম সবুজ জলাভূমির সবুজ গ্রাউন্ড দেখো, কিন্তু অবশ্যই পা টিপে টিপে সাবধানে চলবে। এরপর আমরা চাঁদিপুরের কিছু লোকাল সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। তোমরা এই লোকাল সাইট সিইংয়ের জন্য অটো রিজার্ভ করে নিতে পারো।
3-4টা জায়গা রয়েছে। এর জন্য ভাড়া নেবে 200 টাকা। প্রথমে আমরা যাচ্ছি বুড়িবালাম নদীর তীরে। নদীর ওপারে সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান যেখানে বিপ্লবী বাঘাযতীন ইংরেজদের সাথে বীরের মতো যুদ্ধ করেছিলেন। এই যে নদী, ওই পাড়েই হয়েছিল বুড়িবালামের যুদ্ধ। এক্সাক্ট জায়গা তো এরকম ভাবে কেউ জানে না যে এখানেই হয়েছিল, কিন্তু বলা হয় এই নদীর তীরেই বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। আমাদের পরবর্তী জায়গা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে কিছু একটা কারণে প্রবেশ মূল্য নিচ্ছে 5 টাকা করে, হয়তো মেনটেন্যান্সের জন্য। বড় জলাশয়ের পাশে দারুণ সুন্দর মন্দিরটি। মন্দিরটির খানিকটি অংশ জলের ওপরে বানানো। এখানে জলের মধ্যে কিন্তু দাঁড়ালে মাছ দেখতে পাবে, আর এই মাছগুলো কিন্তু চাষের জন্য বা কিছু নয়, এগুলো কিন্তু এখানে অ্যাক্টিভিটির জন্য রাখা হয়েছে। এখানে যারা টুরিস্ট আসেন, ঘুরতে আসেন, তারা এখানে ফিশ ফিডিং করতে পারবেন। কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে হবে। আর তার সঙ্গে তোমরা বোটিংও করতে পারবে। এই দেখো, এখানে কতগুলো বোট রাখা আছে, এরকম জলে, জলাশয়ের জলে তোমরা বোটিং করতে পারবে। বোটিং এর সাথেও এই ফিশ ফিডিং এর ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। এটা আমরা কেরালাতে করেছিলাম, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলাম, ভালো লেগেছিল। চাঁদিপুরে হয়তো অনেকেই ঘুরতে আসে, কিন্তু এই মন্দিরটার ব্যাপারে অনেকেই জানে না, তার জন্য না দেখেই চলে যায়। কিন্তু এরপর থেকে যখন তোমরা চাঁদিপুর আসবে, অবশ্যই এই রাধেশ্যাম মন্দিরে আসবে, খুব ভালো লাগবে। মন্দিরটা কত সুন্দর দেখতে। এই যে বিল্ডিংটা দেখছো, এটাতে তোমরা থাকতেও পারবে, মানে এটা আশ্রমের মতো। তোমরা এখানে অ্যাকোমোডেশনের জন্যও নিতে পারো। ওখান থেকে আমরা মাছের খাবার নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে খাবার দিলে ওরা দেখো এরকম ভাবে চলে আসছে। কি ভালো লাগছে এখানে। আমি প্যাকেটটা খুলবো। এটা আমাদের 10 টাকা দিয়ে কিনতে হলো ওখানে। এই জায়গায় বোটিং এর চার্জ কিন্তু অন্য জায়গার তুলনায় কম আমি দেখছি। একটা বোটে 4 জন বসতে পারবে, সেটা 90 টাকা নেবে, মানে পার হেড নয়, পুরো বোটটার জন্য 90 টাকা। এবং ফাঁকা আছে, আধা ঘন্টার মতো বলছে ঘোরাবে ওটা। তো দেখো 90 টাকায় কিন্তু আধা ঘন্টা 4 জন কোথাও ঘোরাবে না। এই জায়গাতে আমি দেখলাম যে এরকম কম আছে। এই মন্দিরের কাছে কিন্তু একটা পার্কও আছে, এই দেখো, থিম পার্ক। জু আছে এই যে এটার ভেতরে, এইটা জুটা, আর ওইদিকে ওটা পার্কটা। এই যে পাখি টাখি আছে মনে হচ্ছে, এমো পাখি। এই যে ছবি দেওয়া আছে দেখো। তোমাদের যদি আরেকটা দিন হাতে সময় থাকে, তাহলে বালাসোরে একটা দিন থেকে যাও। আর ওখান থেকে যে যে জায়গাগুলো তোমরা কাভার করতে পারবে, মোটামুটি 15-20 কিলোমিটারের মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, তারপর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আছে, এগুলো তোমরা দেখতে পারবে। আরও আছে যেগুলো, আমি দুবলাগুড়ি যাব এখন, আমরা এখান থেকে বেরিয়ে। তো দুবলাগুড়ি যাওয়ার পথে আমরা ওই জায়গাগুলো কভার করব। অটোতে এই সাইট সিইংগুলোই করায় লোকাল সাইট সিইং হিসেবে। হোটেলে গিয়ে চেক আউট করে আবারও বেরিয়ে পড়লাম এবং এরপর যাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির যাওয়ার রাস্তা। আর রাস্তার এইদিকে আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখান থেকে আমরা দই বড়া খাচ্ছি এই দোকানটায়। মুড়ি এইসবও পাওয়া যায়, পিওর ভেজ। পুরো মন্দিরের যাবার রাস্তা তো, এখানে সবকিছু ভেজ। দই বড়া এখন একটা নিয়ে নিচ্ছি, এটা 30 টাকা প্লেট। মন্দিরটি বালাসোর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত রেমুনা বলে একটা জায়গায়, যার অর্থ হলো সুদর্শন। এখন আমরা দাঁড়িয়ে আছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনে। আর এই মন্দিরের বাইরেটাতেই এরকম দোকান রয়েছে অনেকগুলো, যেখান থেকে যদি তোমাদের পুজো দেওয়ার থাকে, পুজো দেওয়ার সামগ্রী এখান থেকে কিনে নিতে পারবে। তো চলো আমি ভিতরটা গিয়ে দেখো। কৃষ্ণকে ক্ষীরচোরা গোপীনাথ বলার পিছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনী। ছোট্ট গোপাল বৃন্দাবনে গ্রামবাসীদের বাড়িতে ক্ষীর বা ননি চুরি করে খেত। গ্রামবাসীরাও এই ব্যাপারটা দারুণ উপভোগ করত। মন্দিরে প্রতিদিন ক্ষীরের প্রসাদ দেওয়া হয়। বাইরেটা তোমরা এনি টাইম ঘুরতে পারবে, কিন্তু ভেতরটা যাওয়ার জন্য মাঝখানে কিন্তু আবার বন্ধ হয়ে যায়। এই যে 12:30টার মোটামুটি পর থেকে এই 3টে-4টা পর্যন্ত, এই টাইমটা কিন্তু ভেতরের দর্শন বন্ধ হতো। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে ক্ষীরের প্রসাদও তোমরা পেয়ে যাবে। এই যে অফিস হয়েছে এদের, এখান থেকেই ক্ষীরের প্রসাদ তোমরা কালেক্ট করতে পারবে। 25 টাকা, 40 টাকা, 70 টাকা, এরকম বিভিন্ন ক্যাটাগরির রয়েছে প্রসাদ। তো সেটা তুমি নিতে পারো, কিন্তু 12:30টার পর থেকে পাবে। এখন ওই 10:32 মতো বাজছে। তো আমরা গিয়েছিলাম জিজ্ঞেস করতে, এখন আমরা পেলাম না। মন্দিরের প্রধান উৎসব জন্মাষ্টমী।
এছাড়াও প্রতিদিনের সন্ধ্যা আরতিটিও দেখার মতো। এই জায়গাটাই ফ্রি পার্কিং এ আছে, গাড়ি রাখার জন্য আলাদা কোনো পার্কিং চার্জ নেই। এখন আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরে। আর এই এই হচ্ছে পার্কিং জোন 2 হুইলারের জন্য। এখানে পার্কিং এর জন্য আপাতত কোনো চার্জ নেয়নি, দেখি যদি তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ইমামি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য কিছু শর্তাবলী মেনে চলতে হয়, সেগুলো আগে থেকে জানা না থাকলে হয়রানির শিকার হতে পারো। ইমামি জগন্নাথ মন্দিরে কিন্তু কোনো রকম খাবার দাবার এমনকি জলের বোতল কোনো কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আমাদের কাছে জলের বোতল ছিল, খাবার ছিল, সব ওখানে ওই গেটে আসার আগেই উনি আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিলেন যে এখানে নিয়ে যাওয়া যাবে না। তো আমরা গাড়িতে ওই খাবারগুলো রেখে দিয়ে এলাম, জল টল। যারা পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি মন্দির প্রাঙ্গণ পছন্দ করেন, এই মন্দিরটি তাদের কাছে অবশ্যই অতি শান্তিপূর্ণ স্থান হিসেবে পছন্দ হতে পারে। মন্দিরটা একবার ভালো করে দেখুন, পুরো পুরীর জগন্নাথ মন্দিরেরই মনে হচ্ছে একটা মিনিয়েচার রূপ। খুব সুন্দর মনে হচ্ছে পুরীতেই দাঁড়িয়ে আছে, পুরীর জগন্নাথ মন্দিরে। এই জন্য এর নাম ইমামি জগন্নাথ মন্দির দিয়েছেন। আর এই কাজগুলো দেখো, যেটা আমরা কোণার্কে দেখতে পাই, কোণার্কের সূর্য মন্দিরে যে ঘড়িগুলো দেখতে পাই, সেইগুলোই দেখো ওইরকমই কাজগুলো আছে। আর মন্দিরের এইদিকে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, এখানেও কিন্তু ওই রকমই কাজ আছে। সুন্দর বেশ। আর পরিবেশটাও এত শান্ত স্নিগ্ধ, এদিকে পুরো ফুল টুল লাগিয়ে কি দারুণ বানিয়েছে। মানে যখনই তোমরা এদিকে আসবে বালাসোরের দিকে অন্য যে কোনো ট্যুরে, তো এটা আমি বলবো অবশ্যই একবার ভিজিট করবে, দারুণ লাগবে তোমাদের। এদিকে দেখো গার্ডেন করেছে একটা ছোট্ট মতো, কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। মেনটেনেন্স এত ভালো না এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগলো মেনটেনেন্স দেখে। ওনারা সবসময় পরিচর্যা করছেন, মালি আছে, তারপরে একটা কোনো নোংরা কিচ্ছু পাবে না তোমরা, একদম পরিষ্কার একটা জায়গা। অনেকখানি জায়গা নিয়ে গড়ে ওঠা মন্দিরটির পরিচ্ছন্নতা এখনও অবধি প্রশংসার দাবি রাখে। সবচেয়ে বড় কথা, এখানে পাণ্ডাদের উৎপাত নেই, পুজো দেওয়ার জোরজুলুম নেই, ঠেলাঠেলি করা প্রাণান্তকর ভিড়ও নেই। এটি এমন একটি মন্দির যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। ইমামি মন্দিরটি যে একেবারেই নতুন তা কিন্তু নয়, তবে দীর্ঘদিন যাবৎ এর জনপ্রিয়তা আড়ালেই রয়েছে। এই অনন্য সুন্দর মন্দিরটির নকশা তৈরি করেছেন পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত স্থাপত্যবিদ শ্রী রঘুনাথ মহাপাত্র। মন্দিরে উঠে মন্দিরের এই চারিদিকটা, এখানে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছু করতে পারবে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো রকম ফটো এবং ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি বারণ করা আছে। প্রতিদিন এই মন্দিরটির সদর দরজা ভোর 6টায় খুলে যায় এবং সর্বসাধারণের জন্য রাত 8টা অবধি প্রবেশ উন্মুক্ত থাকে। পুরীর মন্দিরের মতো এখানেও মন্দিরে কিন্তু ধ্বজা পথ করে উঠছে, তবে এখানে কিন্তু প্রতিদিন যে চেঞ্জ করার ব্যাপারটা সেটা হয় না। কোনো বিশেষ অকেশনে, কোনো বিশেষ পুজোতে, তিথিতে, তখন এই পতাকা চেঞ্জ হয়। জগন্নাথ মন্দিরের পাশেই এখানে রয়েছে হনুমান মন্দির, আর এরকম আরো কতগুলো মন্দির রয়েছে, সেখানে আরো অন্যান্য দেবতার মূর্তি রয়েছে। এটা হচ্ছে হনুমান মন্দির, আমি এখন হনুমান মন্দিরে যাই। মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও রয়েছে মা বিমলা, সংকটমোচন, গণপতি ও দেবাদিদেব মহাদেবের ছোট ছোট সুন্দর মন্দির। এখানে তোমরা পান্তার জল পেয়ে যাবে, মানে ভগবান জগন্নাথকে যে অন্নটা নিবেদন করা হয়, সেই অন্নের জলটাকে মানে পান্তা করে সেটা এখানে বিক্রি করা হচ্ছে। 5 টাকা করে রয়েছে। অনেকে দেখছি নিচ্ছে না, ঠাকুরের প্রসাদ। পুরীর মতো এই জগন্নাথ মন্দিরেও আপনারা খাজা কিনতে পারবেন, এছাড়াও অন্যান্য মালপোয়া টালপোয়া এসবও রয়েছে প্রসাদ হিসেবে। সন্ধ্যের আলোতেও মন্দিরটি অপরূপ সাজে সেজে ওঠে এবং এখানের সন্ধে আরতিটিও বড়ই মনোমুগ্ধকর। চলে এলাম, এখানে কিন্তু কোনো পার্কিং নেই, কেউ কিন্তু চার্জ নিতে আসেনি। এখান থেকে তোমরা আরেকটা জায়গায় যেতে পারো, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদেরও প্ল্যান ছিল সেখানে যাবার, কিন্তু সময়ের অভাবে আমরা আর যেতে পারছি না। তবু এর কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বালাসোর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর। কুলডিহা ফরেস্টের একাংশের মধ্যেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মন্দিরের ওপরে ওঠার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেক করতে হবে এবং এই পথে অনেকগুলি সিঁড়ি রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরে থাকার জন্য পান্থনিবাস ছাড়াও আরও কিছু রিসোর্ট রয়েছে, যেখানে লজিং প্লাস ফুডিং ফ্যাসিলিটি রয়েছে। এছাড়াও খাবার হোটেলও রয়েছে কয়েকটি। যাবার পথে নীলগিরি পাহাড় ও রাজবাড়িও দেখে নিতে পারবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চাঁদিপুরের ভিডিওটা।
তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।